সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ টিউটোরিয়াল। আজকে আমরা দেখার চেষ্টা করব ওয়েব হোস্ট রিলেটেড সকল ইনফরমেশন, যেটা কিনা আমাদের ওয়েব হোস্টিং, ডোমেইন সার্ভার ইত্যাদি সম্পর্কে ভালো একটা আইডিয়া দিবে এবং যেটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি উপকারে আসবে। যেমন আমরা যারা ওয়েবের কাজ করি বা ওয়েব রিলেটেড কাজ করছি, এটা তাদের জন্য অনেক বেশি উপকার আসবে। তাহলে আমরা প্রথমেই শুরু করি ডোমেইন দিয়ে। আমরা ওয়েবসাইটের কথা চিন্তা করলে প্রথমে যেটা চিন্তা করি সেটা হচ্ছে ওয়েবসাইটটার ডোমেইন। ডোমেইন বলতে আসলে কি বুঝি? ডোমেইন বলতে আসলে আমরা যেটা বুঝি যে কোনো একটা নির্দিষ্ট একটা আইপি অ্যাড্রেসকে, যেটা অবশ্যই ইউনিক হবে, অর্থাৎ আমি যখন কোনো একটা আইপি অ্যাড্রেস দেব দেন কি হচ্ছে, তখন আমরা সেই নির্দিষ্ট জায়গাতেই নিয়ে যাবে। কিন্তু আইপি অ্যাড্রেসটা আমরা হয়তো বা যেটা দেখি যে আসলে কোনো ওয়েবসাইটে ঢুকলে তো আমাদের আইপি অ্যাড্রেস দেখায় না। তো এটা এই জন্য হয় না যে আইপি অ্যাড্রেসটা আসলে আমরা সবাই হয়তো মনে রাখতে পারবো না, বা এটা হয়তো এতটা ইজি না। আমরা একটা নেম যত সহজে মুখস্থ করতে পারি, তো একটা আইপি অ্যাড্রেসটা আমরা খুব সহজে মুখস্থ করতে পারবো না বা আমাদের মনে থাকবে না, ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। এর জন্যই যেটা হয়েছে যে প্রত্যেকটা আইপি অ্যাড্রেসকেই আলাদা আলাদা নামে অ্যাসাইন করা হয়েছে। এটাতে যেটা হয় যে নামগুলো তো আমরা অনেকে মনে রাখতে পারি, যেমন গুগল, ফেসবুক। দেন এগুলোর আইপি অ্যাড্রেসগুলো যদি হয়তো বা আইপি অ্যাড্রেস আমাদের সামনে তুলে ধরতো, দেন আমরা কিন্তু এত সহজে এটা বলতে পারতাম না বা হয়তো বা অনেকে বুঝতোই না। এই জন্যই মূলত আসলে প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের আড়ালে বা প্রত্যেকটা নেমের আড়ালে প্রত্যেকটা ইউনিক আইপি অ্যাড্রেসকেই ব্যবহার করা হয়েছে। এবং ডোমেইনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা ডোমেইন যখন সেল হয়ে যায়, তো দেন সেই ডোমেইনের পরবর্তীতে আমরা সেই ডোমেইনটা আমরা কিনতে পারি না। অর্থাৎ যতদিন কেউ রেজিস্ট্রেশন করে রাখছে, যতদিন না মেয়াদ শেষ না হবে ততদিন পর্যন্ত আর কেউ সেটা নিতে পারবে না। অর্থাৎ এটা প্রতি ইয়ারলি যেটা হয় রিনিউ করতে হয়, বা আপনি যদি মনে করেন একবার 10 বছরের জন্য কিনে নেবেন, তাও আপনি এটা কিনে নিতে পারবেন। এবং আমরা সব সময় যেটা দেখি যে বিভিন্ন ডোমেইনের পেছনে বা আমরা ডোমেইনটা জাস্ট কোথা থেকে কিনতে পারি, এবং এই ডোমেইনটা কেনার জন্য আমরা বিভিন্ন সাইট আছে, যেমন হুইস.com, দেন godaddy.com। তো এই ধরনের সাইটগুলো আছে যারা কিনা কি করে, ডোমেইন এবং হোস্টিং দুইটাই তারা সেল করে। তো আমি তো এতক্ষণ ডোমেইন নিয়ে আলোচনা করলাম, তো এখন আমি একটু হোস্টিং নিয়ে আলোচনা করার পরে গিয়ে দেখাচ্ছি আমরা ডোমেইন এবং হোস্টিংটা কিভাবে নেব। হোস্টিং হলো একটা সার্ভার স্পেস, যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের সকল কন্টেন্টগুলা দেখতে পারি। হোস্টিং বলতে মূলত বোঝাই হচ্ছে একটা সার্ভার স্পেসকে, যেখানে আমাদের ওয়েবসাইটের সকল কন্টেন্ট আমরা স্টোর করে রাখি। বাট এটা এখন দেখে কিভাবে? তো প্রথমে যেটা করতে হয় যে একটা ডোমেইনের সাথে একটা হোস্টিংয়ের মার্জ করতে হয়। অর্থাৎ আমরা কোনো একটা কোম্পানি থেকে হয়তো বা ডোমেইন নিলাম, আর একটা কোম্পানি থেকে আমরা হয়তো হোস্টিং নিলাম। তো নেওয়ার পরে এই দুইটারে মার্জ করা হয়। অর্থাৎ যখন আমার কেউ এই ডোমেইনে ঢুকবে, তখন সেই ডোমেইন গিয়ে কোন স্পেস থেকে বা কোন সার্ভার থেকে ডাটাটা তুলে নিয়ে এসে আমাদের সামনে দেখাবে, এটা কিন্তু আমাদের মার্জ করে নিতে হয় যে এই ডোমেইনটায় গিয়ে সেই নির্দিষ্ট জায়গা থেকে ডাটাটা তুলে আনবে। এবং এই জন্য কী করতে হয়, প্রত্যেকটা ডোমেইন যখন আমরা কিনি, এবং সেই ডোমেইনের সঙ্গে যেটা থাকে একটা প্যানেল থাকে, এবং যেখানে গিয়ে আমরা জাস্ট ডোমেইনের মধ্যে আমাদের হোস্টিংয়ের নেম সার্ভারটা বসায় দিলেই যেটা হয় দুইটা মার্জ হয়ে যায়। তখন যেটা হয় যে কোনো একটা নির্দিষ্ট অ্যাড্রেস যখন আমরা দিচ্ছি, যেমন BD News 24 যখন আমরা দিই, তখন যেটা হচ্ছে যে এরকম একটা ডোমেইনের নামটা আমরা যখন দিলাম, তখন সে কী করলো, এর যে সার্ভারটা আছে সে গিয়ে সার্ভারে হিট করে সার্ভার থেকে যে সাইটের যে কন্টেন্টগুলো আছে সেগুলো তুলে নিয়ে আসে। আমরা যারা ভিজিটর আছে আমাদের সামনে এই বিষয়গুলো তারা তুলে ধরে। এখন আমরা ইচ্ছা করলে আমাদের নিজস্ব কম্পিউটারে হয়তো বা সার্ভার বানাতে পারি, বাট আমরা এটা নিয়ে একটু পরে জাস্ট আলোচনা করবো। এখন ফার্স্টে একটু আলোচনা করে আসি যে আসলে আমরা এটা কিভাবে কিনতে পারি। তো এই ধরনের সাইটগুলো যেমন আছে হুইস.com, এরপরে আছে হচ্ছে godaddy.com, বা বাংলাদেশেরই অনেক সাইট আছে যেগুলো হয়তো বা প্রসিদ্ধ যারা ডোমেইন হোস্টিংয়ের বিজনেস করে। বাট বাইরের থেকে নিলে যেটা হয় যে আমরা বাইরের বেশ কয়েকটা সাইট আছে, যেমন বললাম হুইস.com। তো এখানে গিয়ে যদি আমরা কোনো একটা ডোমেইনের নাম সার্চ করি, যেমন ধরেন আমি এটাই খুঁজতেছি BD News 24। তো যখন আমরা এখানে গিয়ে সার্চ দেব, এখানে খেয়াল করেন এটা কি বলতেছে, আনঅ্যাভেলেবল। তো এখন আমি তো দেখতেই পারি যে আসলে এই ডোমেইনের মালিকটা আসলেই কে বা এটা কে নিছে। তো দেন আমরা যখন হুইজের মধ্যে যখন ক্লিক করব, তখন এখানে যেটা হচ্ছে যে কে আসলে এই ডোমেইনের মালিক বা তার সম্বন্ধে টোটাল ইনফরমেশন, এটা কবে রেজিস্ট্রেশন করা হয়েছে, সকল ইনফরমেশনটা এই সাইটটা খুব সুন্দরভাবে দেয়, যেটা কিনা আর কোনো সাইট হয়তো বা এত সুন্দর করে সেটা প্রেজেন্ট করে না, যেটা কিনা এই হুইজ.com করে থাকে। আমরা আবার ইচ্ছা করলে এই যে godaddy, আমরা হয়তো এটার নামও সবাই জানি যে এটাও
মানে সেও কি করে, সে হচ্ছে বিভিন্ন ডোমিন বা হোস্টিং মানে তারা সেল করে রাখে। তো এখানে যেটা হচ্ছে যে আমরা সবসময় দেখি যে যে কোনো ডোমিনের পেছনে যেটা থাকে যে বিভিন্ন আমরা দেখি .com .org .edu .gov মানে এরকম আসলে অনেক ধরনের লাস্টের এক্সটেনশনটা আমরা দেখে থাকি। তো .com বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কমার্শিয়াল, অর্থাৎ যখন কোনো একটা কমার্শিয়াল বা হচ্ছে যে মানে ব্যবসা বাণিজ্য বা এখান থেকে হয়তো কোনো একটা ইনকাম জেনারেট হবে, এরকম যখন কোনো একটা কোম্পানি হয় বা কোনো একটা কমার্শিয়াল কোম্পানি হয় তখন আমরা আসলে .comটা আসলে ব্যবহার করি। আবার .org দেখি, মূলত এটা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন সম্বন্ধে আসলে আইডিয়া দেয়, অর্থাৎ পিছনের অংশটা দেখি যাতে আমরা বুঝতে পারি আসলে এটা কি ধরনের ওয়েবসাইট বা কিসের সাইট। তো অ্যাকচুয়ালি আসলে এখন আর সবচেয়ে বেশি এখন হয়তো বা এটা ফলো করা হয় না। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে .com .bd বা .gov.bd এই ধরনের যে ডোমিনগুলো এগুলো যদি আমরা নিতে চাই তাহলে আমাদের BTCL থেকে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হয়। তো আমরা যদি চাই যে হ্যাঁ আমরা একটা ডোমিন সার্চ করব, তো আমরা মানে এমন একটা ডোমিন চাচ্ছি যেটা কিনা আমি আর কি এমনি একটা ডোমিনের নাম দিলাম আমি বিডি ওয়েব, এরকম দেখি যে আসলে এই নামটা .com এই নামটা আমরা পাই কি না। যদি দেখা যায় যে হ্যাঁ এই যে খেয়াল করেন এখানে যদি এইটা থাকে দেন কি হচ্ছে আমরা যখন এখান থেকে সিলেক্ট করব তখন কি হবে, এই শপিং কার্টে সেটা জমা থাকবে। তো আমি এর আগে একটা ট্রাই করছিলাম, তো এখন এটা কেটে দিলাম। এখন দেখাচ্ছি যখন সিলেক্ট করব তখন কি হচ্ছে মানে এটা যে খেয়াল করেন আমার সেই ডোমেনের নামটা আসলো এবং আমার এখানে পে করতে হবে $9.988। তো আমার যখন এখানে অ্যাকাউন্ট থাকবে এবং সেই অ্যাকাউন্টের নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমার থাকবে, তো তাহলে কি করতে পারবো, সরাসরি আমরা এখান থেকেই ডোমিন কিনতে পারবো। এবং এখানে একটা হোস্টিংয়ের একটা বিভিন্ন আসছে, এখানে মানে লিনাক্স হোস্টিং, উইন্ডোজ হোস্টিং, এরকম বিভিন্ন ধরনের সার্ভিস তারা দেয়। আমার আসলে যেটা দরকার আমরা সেটা নিতে পারবো। বা হয়তো বা এমন হলো যে আমরা এখান থেকে ডোমিনটা নিলাম কিন্তু আমরা লোকাল কোনো একটা কোম্পানির কাছ থেকে আমরা মানে হয়তো বা হোস্টিং সার্ভিস নিয়ে জাস্ট আমরা ওয়েবসাইটে রান করব। বা আমরা যদি চাই যে এরকম হ্যাঁ ডোমিন আমরা এখান থেকে নিলাম বাট আমরা নিজস্ব কম্পিউটারে আমরা হচ্ছে মানে সার্ভার বানাই আমরা সেখান থেকে হোস্টিং ব্যবহার করব। বাট সেই ক্ষেত্রে যেটা হয় যে আমার সেই নির্দিষ্ট কম্পিউটারে অনেক বেশি হাই কনফিগারেশন থাকতে হবে, সবসময় ইন্টারনেট কানেকশন থাকতে হবে, দেন মানে কোনো ভাইরাস অ্যাটাক করা যাবে না, সবসময় এটা অন রাখতে হবে। তো এটা বেশ ঝামেলা বা অনেক বেশি কস্টলি হয়। তো এই জন্য আমরা যেটা করি যে মানে স্বল্প মূল্যে বাংলাদেশি বা বাইরে যারা সেই হোস্টিংগুলো প্রোভাইড করে আমরা মূলত তাদের কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে থাকি। তো যেটা ধরেন এখন আমি একটা হয়তো ডোমিন কিনে নিছি এবং জাস্ট এখন ডোমিনও কিনলাম হোস্টিংও কিনলাম, জাস্ট এবার কি করতে হবে, এবার ওই যে সেই ডোমিন প্যানেলে ঢুকে আমরা আমাদের এই যে সার্ভারটা আমরা ব্যবহার করব সেই সার্ভারের নেম সার্ভারটা আমাদের সেখানে বসাই দিলেই কি হবে, এবার যখন আমরা সেই সাইটে ঢুকবো দেন কি করবে যে সেই সাইটের ডোমিনের অ্যাড্রেসটা দেবো, সঙ্গে সঙ্গে আমাদের নিয়ে যাবে হচ্ছে সেই সার্ভারে এবং সার্ভার থেকে আমাদের সেই কন্টেন্টগুলো তুলে আমাদেরকে ভিজিটরদের সামনে দেখাবে। এটা আমি এর আগেও একবার বলছি, জাস্ট আরেকবার হয়তো স্মরণ করাই দিলাম। এবার ধরেন আমার একটা হয়তো ডোমিন আমি কিনছি এবং আমি একটা হোস্টিংও আমার নেওয়া আছে, তো আমি দুইটারে মার্জও করে ফেলছি। তো এখন আমি চাচ্ছি আমার একটা ওয়েবসাইট আমি এখানে আপ করব। এখন ওয়েবসাইট আপ করতে গেলে যেমন আমি দেখাই যে সি প্যানেল, আমরা এরকম যখন একটা সি প্যানেল দেখব তখন কি হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের এই জায়গাতে একটা পোর্ট নাম্বার চলে আসছে। আমি কিন্তু ওখানে লিখছি কি /c প্যানেল, বাট আমার এখানে একটা পোর্ট নাম্বার চলে আসছে 2082 বা হচ্ছে অনেক সময় 2083 আমরা দেখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা এখন এই যে যখন আমরা হোস্টিং নেব বা যার কাছ থেকে হোস্টিং নেব তখন ওখান থেকে আমাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে যাতে আমরা সহজেই সি প্যানেলে ঢুকতে পারি। এখন তো বুঝতে হবে আসলে সি প্যানেলটা কি। সি প্যানেল হলো একটা ওয়েবসাইটের সার্ভার রিলেটেড সকল কিছু কন্ট্রোল করার জন্য বিশেষ একটা সফটওয়্যার, যেটা কিনা cpanel.net আমি একটু দেখাই। cpanel.net এখান থেকে কিনে এটারে কি করতে হয়, ইনস্টল করে নিতে হয়।
তো নর্মালি আমরা আসলে যাদের কাছ থেকে আমরা এই হোস্টিংটা নেব তারা মূলত আমাদেরকে সেটা ইনস্টল করেই দিবে। তো এই জন্য আর আমাদের নিজেদের কিনে এটা আর ইনস্টল করতে হবে না। তো যখন আমরা এই সি প্যানেলের মধ্যে গিয়েই আমরা আমাদের সেই ওয়েবসাইটটা রাখবো, মানে আমরা যখন সেই অ্যাড্রেসটা দেবো সঙ্গে সঙ্গে আমাদের সেই সাইট থেকে ডাটাগুলো ভিউ হবে। তো আমরা এখানে দেওয়ার জন্য আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা একটু দিয়ে দিই। তো আমরা এখানে আমরা যখন সেই ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম তখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা আমাদের সি প্যানেলের নির্দিষ্ট জায়গাতে আমরা কি পৌঁছায় গেছি, যেখান থেকে আমরা কি করতে পারবো ওয়েবসাইটের সকল, যেমন আমি আমার ফাইলটা কোথায় রাখবো, আমার ইমেল অ্যাড্রেসগুলা, আমার হচ্ছে ডাটাবেস কিভাবে ক্রিয়েট করব, আমার এই সার্ভারের সকল ইনফরমেশনটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো মেজর যে বিষয়গুলো আসলে আমাদের খুব বেশি দরকার আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে মানে ইম্পর্টেন্ট অনেকগুলা পার্টি আছে, যেমন আমাদের এখানে এই যে মেল, আমাদের মেল রিলেটেড বা ডোমিনের যে মেলগুলা থাকে তো সেইগুলা মূলত আমাদের এখানে আছে। এরপরে যেটা থাকে হচ্ছে ফাইলস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই মানে এখানে আমাদের ফাইলটা রাখতে হবে। আমরা যেটা করতে পারি যে ডোমিনের ক্ষেত্রে অনেক সময় আমরা হচ্ছে সাবডোমেন ইউজ করি, অনেক সময় অ্যাড অন ডোমেন ইউজ করি। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমি সাবডোমেনও কীভাবে ক্রিয়েট করে আমি সেটাও দেখাবো। এবং পাশাপাশি এখানে আরেকটা ইম্পর্টেন্ট, ওয়েবসাইটটা যদি আমার ডাইনামিক হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা ডাটাবেজের দরকার হবে, এবং ডাটাবেসটা কীভাবে ক্রিয়েট করব এবং কীভাবে ওয়েবসাইটের সাথে মার্জ করব, কীভাবে ইম্পোর্ট করব, কীভাবে এক্সপোর্ট করব, সকল কিছুই আমাদের এই ডাটাবেজের মধ্যে দেওয়া থাকে। এবং আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন স্ক্রিপ্ট আছে, যেমন ধরেন আমরা যদি চাই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব অনেক সহজে, হ্যাঁ, মানে যেগুলো সিএমএস, তো সেই সিএমএসগুলো এখানে দেখেন একটার পর একটা জাস্ট এখানে ক্লিক করলেই আস্তে আস্তে অটোমেটিকলি প্রত্যেকটা ইনস্টল হওয়া শুরু করবে। হ্যাঁ, তো এখানে স্ক্রিপ্ট রিলেটেড অনেক কিছু এবং এসিও এবং মার্কেটিং রিলেটেড বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন টুলস যেটা কিনা আমাদের ওয়েবসাইট এসিও করার ক্ষেত্রে দরকার হয়। হ্যাঁ, তো এই হচ্ছে টোটাল বিষয়টা। তো এখন আমি দেখাবো যে আমি আসলে এই সাইটটাতে কীভাবে লাইভ করব। যখন এখানে যাচ্ছি, অর্থাৎ আমার এই ডোমেইনটা একেবারেই নতুন বা হোস্টিংটা একেবারেই নতুন, এর মধ্যে কোনো কিছুই না। এখন আমি চাচ্ছি যে আমার একটা কিছু আমি এখানে আপ করব, হ্যাঁ, বা একটা সাইট আমি এখানে আপলোড করব। তো আমরা যদি এখানে কোনো একটা সাইট আপলোড করতে যাই তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা ধরেন এরকম একটা সাইট আমরা এখানে বানাইছি, এখানে একটু খেয়াল করেন ওয়েবসাইট নামে একটা কিছু কন্টেন্ট, যেমন এখানে আমার সিএসএস ফাইলগুলো আছে, এটার মধ্যে ফন্ট আছে, এটার মধ্যে ইমেজেস আছে, এটার মধ্যে জিএস আছে, এটার মধ্যে ইন্ডেক্স ফাইল, অর্থাৎ যেটা আমার হোম পেজ এটা আছে। তো এটা একটা ডেমো প্রজেক্ট বা এমনি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট একটা ফাইল তৈরি করা হয়েছে। তো আমরা এখান থেকে কি করব, এই যে টোটালটা, অর্থাৎ আমি কিন্তু চিন্তা করতাম যদি আমি এভাবে ক্রিয়েট করতাম সেন্ড করলে হবে না, আমাদের যেটা করতে হবে এই যে টোটাল যে ভিউটা, অর্থাৎ মেন ফোল্ডারটা ওপেন করে এবার টোটালটারে আমরা কি করব সিলেক্ট করব, এবং সিলেক্ট করার পরে আমরা এটারে জিপ করব। তো নর্মালি আমরা হয়তো জিপ করলাম, তো জিপের মধ্যে আমরা লিখলাম হচ্ছে ওয়েবসাইট। তো আমরা যদি চাই যে এরকম একটা সাইট আমরা আপলোড করব, আমরা আপলোডের মধ্যে আমরা এখানে সাইট নামে যেটা দেওয়া আছে আমরা সেটারে আপ করলাম। তো দেন আপ করলে এখানে আমরা রিলোড যখন করব তখন দেখবো হ্যাঁ আমাদের এটা আপ হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমরা এটারে জাস্ট কি করব, এখান থেকে আনজিপ করতে হবে। স্টার্ট যখন করব তখনই কি হবে, ফোল্ডার থেকে সেই ফাইলগুলো বাইরে বের হয়ে আসবে। তাহলে দেখেন পাবলিক HTML এর পরেই কি আছে, অর্থাৎ ডাইরেক্ট আমরা একটু আপ লেভেলে যদি যাই দেখেন এখানে গেলে পাবলিক HTML এর পরেই আমাদের এই ফাইলগুলো রাখা আছে। এবার যখন আমরা আমাদের সেই সাইটে যখন এই যে creative-it-soft-com যখন আমরা দিলাম, এখানে এটা করলেই দেখেন এখানে কি চলে আসলো, দিস ইজ ওয়েবসাইট, অর্থাৎ আমি এতটুকু কন্টেন্টই সেখানে রাখছিলাম এবং এখানেও কি চলে আসছে ওয়েবসাইট নামে। এভাবেই মূলত একটা সাইট আপলোড করতে হয়। এবং আমরা যদি চাই যে মানে একটা সাবডোমেইন আমরা ক্রিয়েট করব, তো সেই সাবডোমেইনটা ক্রিয়েট করতে গেলে আমরা এই জায়গাতে গিয়ে যখন একটা ক্লিক করব, এই যে ডোমেইনসের মধ্যে গিয়ে সাবডোমেইন,
আমি আরেকটু ব্যাকে আসলে আমার আরেকটু ভালো করে দেখাই। এখানে সাবডোমেইনস, এই ডোমেইনসের মধ্যে সাবডোমেইনে গিয়ে যখন আমরা ক্লিক করব তখন এখানে দেখাচ্ছে যে এই যে এখানে এটা কীভাবে আসবে। মূলত সাবডোমেইনগুলো যেভাবে হয় সেটা হচ্ছে আমি একটু পরে এটা যখন ওপেন করবো তখনই দেখতে পারবেন। যেমন আমি চাচ্ছি যে মানে অনেক সময় আমরা বেটা ভার্সন দেখি না, বেটা ডট ডোমেইন নেম। তো বেটার মানে হচ্ছে যে যেটা হয়তো বা তৈরি হচ্ছে, এখনও শেষ হয় না, যেটার মধ্যে অনেক ধরনের বাগ এখনও আছে, তো সেই ধরনের ভার্সনটারই বলে হচ্ছে বেটা ভার্সন। তো বেটা ডট সেই ডোমেইনের নামটা এভাবে আসবে। তো যখন আমরা এখান থেকে কি করব, যখন আমরা ক্রিয়েট করতেছে, দেখেন খেয়াল করেন, যখন আমরা ক্রিয়েট করতেছে তখন অটোমেটিক আমার সেই ডোমেইনের মধ্যে যেটা হয় যে ভেতরে ফাইল ম্যানেজারের মধ্যে সঙ্গে সঙ্গে এখানে একটা ফোল্ডারও ক্রিয়েট হয়, সঙ্গে সঙ্গে ফোল্ডার। এবার আমরা এই সাইটটাকে কীভাবে ভিজিট করব, আমরা ভিজিট করতে গেলে জাস্ট প্রথমে যেটা লিখতে হবে বেটা ডট site.com। যদি খেয়াল করেন তখন আমাদের এই সাইটের মধ্যে কোনো কিছুই নাই। আমরা তখন আবার কি করব, যখন এবার ওখানে আমরা কোনো কিছু আপ করব তখন এই ফোল্ডারটা ওপেন করে জাস্ট এর আগের বার ঠিক যেভাবে ডাটাগুলো ফোল্ডার করে জিপ করে যেভাবে আপ করছিলাম ঠিক সেভাবেই আমাদের এটা আপ করতে হবে, সেম সেভাবে এটা আপ করে নিতে হবে। তো এবার আমরা একটু দেখব যে আমরা একটু হোমে চলে আসি, অর্থাৎ এবার কিভাবে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। তো ডাটাবেস ক্রিয়েট করতে গেলে ডাটাবেজের এখানে আমাদের আসতে হবে। তো প্রথমে আসতে হবে হচ্ছে মাইস্কুল ডাটাবেস নামের যে ফোল্ডারটা আছে, আমরা সেখানে যখন ক্লিক করব তো দেন সেখান থেকে কি করতেছে এখানে ক্রিয়েটিভ আইটি সফট লিখে আমরা কি লিখব, আমরা চাচ্ছি আমরা এমন একটা ডাটাবেস, এখানে বেশ কয়েকটা ডাটাবেস আমরা দেখতেছি, অলরেডি 2টা ডাটাবেস ক্রিয়েট করা আছে। তো এমনি আমরা এটা হয়তো টেস্টিং পারপাস হয়তো বা কেউ এটা করে রাখছিল, তো আমরা এরকম একটা টেস্টিং পারপাস একটা করতে পারি। যেমন আমরা এখানে লিখতে পারি ডিবি, মানে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করতে গেলে আমরা জাস্ট এখানে কি করব, আমরা জাস্ট একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। খেয়াল করেন এখানে একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করলাম। তো অবশ্যই এই ইনফরমেশনগুলো যখন একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করব সেই ডাটাবেসের ইনফরমেশনটা আমাদের রেখে দিতে হবে। অর্থাৎ আমরা একটা ডকুমেন্ট, একটা ফাইল, যেমন হচ্ছে নোটপ্যাড হোক বা ওয়ার্ড ফাইল হোক, আমাদের এটা স্টোরেজ করে রাখতে হবে, অর্থাৎ ভবিষ্যতে ব্যবহার করার জন্য। মানে কারণ যখন এই ডাটাবেজের মধ্যে কোনো একটা ওয়েবসাইটের ডাটাবেজ আমি রাখতে যাব বা আমরা কোনো একটা ওয়েবসাইট ডাটাবেজ ব্যবহার করতে যাব, তখন ওদের যে কনফিগারেশন যে ফাইলটা আছে সেখানে কিন্তু আমাদের বলে দিতে হয় এটা হচ্ছে ডাটাবেস, এটা হচ্ছে ডাটাবেজের ইউজার নেম, এটা হচ্ছে তার পাসওয়ার্ড, এটা হচ্ছে তার হোস্ট। হ্যাঁ, তো এই জন্য সকল ইনফরমেশনগুলো আমাদের রেখে দিতে হবে। তো আমরা যখন এখান থেকে যখন ব্যাকে আসবো, জাস্ট আমরা ক্রিয়েট করে ফেলছি, মানে কি বলতেছে মডিফাই ডাটাবেস, আমার মডিফাই ডাটাবেসের দরকার নাই। এখানে বলতেছে কি যে প্রিভিলাইজড ইউজার, মানে এই ডাটাবেসটা কোন ইউজার ব্যবহার করবে। তো এর মানে আমার একটা ইউজার ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে একটা ইউজার এমনি বানাই, আমরা নর্মাল এখানে ইউজার লিখলাম, এই নামে কিন্তু এখন অ্যাভেলেবেল না, এই জন্যই কি আমি এটা কি মানে আমার এই নামটা এরা কেউ ব্যবহার করে নাই বিধায় অ্যাভেলেবেল, এই জন্য আমি ব্যবহার করতে পারতেছি। এমনি আমি আমার ইচ্ছা মতো করে এমন একটা পাসওয়ার্ড দেবো, অবশ্যই পাসওয়ার্ড ম্যাচ করতে হবে। সবচেয়ে ভালো হয় ওরা পাসওয়ার্ড জেনারেট করতে দেয়। খেয়াল করেন আমরা ইউজ পাসওয়ার্ড যখন আমরা দেব, এবার খেয়াল করেন এই যে পাসওয়ার্ডটা মানে অটোমেটিক কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যে ইউজার নেম আমি বলছি, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের খুব ভালো করে সেভ করে রাখতে হবে। কারণ আমরা কোনো ওয়েবসাইট ব্যবহার করতে গেলে সেখানে আমাদের এটা স্টোরেজ করে দেখাতে হবে যে আমার এই ওয়েবসাইটের ডাটাবেজ, এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড, এটা দেখাতে হবে। তো আমরা এখানে কি করব, ক্রিয়েট ইউজার ক্রিয়েট করে ফেললাম এবং আমরা গো ব্যাক করলাম। করার পরে এবার দেখেন এখানে কি বলতেছে, অ্যাড এ ইউজার টু ডাটাবেস, অর্থাৎ কোন ইউজার কোন ডাটাবেসটা মেনটেন করবে বা এই ডাটাবেসটা কোন ইউজার হচ্ছে সব ধরনের কাজ করবে, অর্থাৎ মডিফাই বা আদার্স যে কাজগুলো কে করবে। তো তখন আমরা এখানে বলে দেবো যে এখানে অ্যাড হচ্ছে কি, এই ইউজারের নাম হচ্ছে ইউজার আর আমার ডাটাবেসটা হচ্ছে কি এইটা, অর্থাৎ এইটা এই ইউজার এই ডাটাবেসটা কি করবে, সব কিছু কন্ট্রোল করবে। তো দেন আমরা এখানে কি করব, অ্যাড যখনই করে দেব তখন এখানে আমাদেরকে অল প্রিভিলাইজ, অর্থাৎ যেটা বোঝাচ্ছে যে আমরা এই ইউজারটা এই ডাটাবেসের কি কি কাজ করতে পারবে। তো আমরা মূলত যেটা করব অল প্রিভিলাইজ,
যখন আমরা অল প্রিভিলাইজটা করব তখন কি হবে যে এই ইউজারটা এই ডাটাবেজের সব কিছু করতে পারবে, অর্থাৎ সে অল্টার করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, ডিলিট, আদার্স যে সুবিধাগুলো আসলে মূলত এই সার্ভারটা দিচ্ছে সম্পূর্ণটাই সে করতে পারবে। তো আমরা জাস্ট খালি কি করব, মেক চেঞ্জ। আমরা আবার যদি হোমে চলে আসি, এটা হয়ে গেছে। এবার আমরা ডাটাবেজে ঢুকতে হলে এবার আমরা পিএসপি মাই অ্যাডমিনে যখন যাব, এবার কিন্তু যাব আমরা পিএসপি মাই অ্যাডমিন। এবার আমরা এখানে যখন যাব তখন দেখেন এখানে ক্লিক করলেই যে এই যে আমাদের ডাটাবেস, এবং এই ডাটাবেজের মধ্যে যেটা করতে হবে যে এবার আমরা যদি চাই যে টেবিল, জাস্ট আমরা প্রত্যেকটা আলাদা টেবিল ক্রিয়েট করব, টেবিলটির মধ্যে আলাদা ফিল করব, বা আমরা লোকাল হোস্ট হয়তো একটা কাজ করছিলাম এই কাজটারে এই ডাটাবেজের আন্ডারে রাখবো, তখন আমাদের যেটা করতে হবে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ ওখান থেকে ডাটাটা আমি কী করব, লোকাল সার্ভার থেকে আমরা সেই ডাটাবেসটা এক্সপোর্ট করব এবং এখানে নিয়ে এসে ডাটাবেসে আমরা ইম্পোর্ট করব। দেখেন এখানে আমার ইম্পোর্টে যখন ক্লিক করব তখন এখানে ব্রাউজ দেখাচ্ছে, হ্যাঁ, এবং এটা কি বলতেছে, অবশ্যই এটা এসকিউএল ফাইল হতে হবে, জাস্ট এসকিউএল ফাইল। এই হচ্ছে টোটাল বিষয়টা। আর অ্যাডমিন প্যানেল বলতে আসলে মূলত আমরা যেটা বুঝি, মানে একটা ওয়েবসাইটে কিভাবে কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে মূলত অ্যাডমিন প্যানেল। এটা ছিল কি সি প্যানেল, অর্থাৎ সি প্যানেলটা টোটাল ওয়েবসাইটে কি করে, যে টোটাল ওয়েবসাইটে সে মানে হয়তো বা সে মানে কন্ট্রোল করে। আর যখন আমরা কোনো একটা অ্যাডমিন প্যানেলের কথা বলবো তখন সে শুধুমাত্র সেই নির্দিষ্ট ওয়েবসাইটের কন্টেন্ট, যেমন ব্যানারটা চেঞ্জ করব, বা হয়তো আমারে কে মেসেজ করলো সেই মেসেজটা আমি, যেমন কন্টাক্ট ফর্ম আছে সেই ফর্মে কেউ মেসেজ করলো না, যেমন আমি যদি একটু সহজে দেখাই তাহলে আমি এভাবে দেখাতে পারি। তো এরকম সাইডে যদি যাই তো আমরা এই ধরনের সাইটে গেলে যেটা দেখতে পারবো, আমরা এই ধরনের সাইডে গেলে দেখতে পারবো, যেমন এই জায়গাতে একটা অপশন আছে কন্টাক্ট আস। তো যে কেউ যদি এখানে কন্টাক্ট করে তাহলে এই মেসেজটা আসলে কিভাবে আমরা দেখতে পারবো, বা এই ওয়েবসাইটে অ্যাডমিনে যারা আছে তারা ঠিক কিভাবে দেখতে পারবে। তো এটা দেখার জন্য যেটা করতে হবে যে সেই ওয়েবসাইটের নির্দিষ্ট একটা অ্যাডমিন প্যানেল আছে, যেটা কিনা ধরেন, বা আমি যদি এখানকার কথা আরও সহজ করে বলি, মূলত যে সেমিনারগুলো এখানে আপডেট হচ্ছে, এই যে যেমন 16 তারিখে একটা সেমিনার আছে, আদার্স যে সেমিনারগুলো আছে, বা আমরা যদি চাই যে সম্পূর্ণ সেমিনারটা আমরা দেখব, তো এখানে গেলে আমরা সহজেই দেখতে পারবো যে কবে কোন ধরনের সেমিনারগুলো দেওয়া আছে। তো এখন এইটা অবশ্যই কেউ না কেউ অবশ্যই এটার আপডেট রাখতে হয়, বা কেউ না কেউ এটার আপডেট করে। মানে এখন করতে গেলে আমাদের কি করতে হয়, কোনো একটা নির্দিষ্ট একটা জায়গা থেকে আমাদের এটারে কন্ট্রোল করতে হয়, অর্থাৎ প্রতি মাসের শুরুতে ঢুকেই জাস্ট সেট করে দেয় যে এই তারিখে এইটার হয়তো আমাদের সেমিনার আছে, এই তারিখে এইটার আছে। তো এটা করার জন্য যেটা করতে হয়, সেই সাইডেরই যেমন আমরা সি প্যানেল দেখাইছিলাম, এখানে আমাদের দেখাতে হবে কি অ্যাডমিন। এবং যখন আমরা এখানে অ্যাডমিনে আসব, এবং অ্যাডমিনে আসার পর এখানে খেয়াল করবেন যে এখানে অ্যাডমিনে আসলেই আমরা এই জায়গাতে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড, ওই যে আমি ঠিক যেভাবে আমার সি প্যানেলে যে ঢোকার জন্য আলাদা করে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ডের দরকার হয়, তো এরকম সেম অ্যাডমিন প্যানেলে ঢুকতে হলে আমার একটা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ডের দরকার হয়। এটা যেটা হয় যে এটা হয়তো আমরা র পিএসপি দিয়ে করছি, র পিএসপি বলতে যে ডাইরেক্ট পিএসপি দিয়ে করা, এই জন্য অ্যাডমিন প্যানেল থেকে ধরে সকল কিছুই আমাদের নিজস্বভাবে কোড করা লাগছে। বাট কেউ যদি কোনো ফ্রি সিএমএস ব্যবহার করি, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, এই ধরনের যদি কেউ কিছু ব্যবহার করি, তো তাহলে যেটা হয় যে তাদের নিজস্ব সিএমএসটা করাই থাকে, সেই নির্দিষ্ট সিএমএসের আলাদা আলাদা অ্যাডমিন প্যানেল হয় বা স্ট্রাকচারটা আলাদা হয়। বাট আমরা যারা ইউনিকভাবে কাজ করি, তো আমরা আমাদের ইচ্ছা মতো বানাই নিই যেভাবে আমাদের জন্য সুবিধা হয়। আমরা যখন আমাদের নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যখন আমরা দেব, তো দেন কি হবে, সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডমিন প্যানেলের, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা আছে, যেমন ধরেন এটা সেই ওয়েবসাইটের পেছনের যে ব্যাক ইনটা আমরা যেটা বলি, সেই ব্যাক ইনটাই হচ্ছে এটা আসলে কোনো সিএমএস ব্যবহার করা না, এটা আমাদের নিজস্ব যে সিএমএস আছে, অর্থাৎ এটা র কোড, অর্থাৎ র পিএসপি দিয়ে এটার তৈরি করা। তো এই জন্য আমাদের সুবিধার্থে বা আমাদের যে ধরনের দরকার আমরা ঠিক সেভাবেই বানায় নিছি। যেমন আমাদের এখানে একটা পেজ আছে কন্টাক্ট আস, তো কন্টাক্ট আসের মধ্যে যারা আসলে
যে ইনফরমেশনগুলো বা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে তারা যে মেসেজগুলো দিচ্ছে, আমরা সেম এই ভিজিটর মেসেজে গিয়ে আমরা সেই মেসেজগুলা, আমরা ভিজিটর মেসেজে যদি যাই আমরা দেখবো যে ভিজিটরে কারা কারা আমাদেরকে কী ধরনের মেসেজ করছে আমরা সব এখান থেকে দেখতে পারবো। ইচ্ছা করলে আমরা ভিউ করে এভাবেও দেখতে পারবো এবং কখন কয়টার সময় আমাদেরকে সে মেসেজ করছে আমরা সেগুলো এখান থেকে দেখতে পারবো। এবং আমরা দেখতেছি যে আমাদের ওয়েবসাইটের যেমন আমাদের এখানে একটা অপশন আছে যে কারা সেমিনার, জাস্ট কারা হয়তো বা আমাদের সেমিনারে কারা হয়তো অ্যাড হয়েছে ঠিক তাদের ইমেল, তাদের সম্পূর্ণটা এখানে হয়তো আমাদের এখানে দেওয়া আছে, আমরা এটা দেখতে পারবো। আরও যদি দেখি যে আমাদের আপকামিং যে সেমিনার, অর্থাৎ আমরা আপকামিং সেমিনারটা কিভাবে অ্যাড করব, যেমন এই যে এই জায়গাতে যেমন ধরি যে হোম পেজের মধ্যে যেখানে আছে আপকামিং সেমিনার, এই যে আমাদের এখানে আছে আপকামিং সেমিনার, এখানে যেগুলো চেঞ্জ হচ্ছে এই চেঞ্জটা অবশ্যই কোনো একটা জায়গা থেকে করতে হয়। তো সেই জায়গাটা হচ্ছে কি যে আপকামিং সেমিনার, এখানে কি কোর্স, কে টিচার, কবে হবে, ইন টোটাল যে বিষয়গুলো সেগুলো বিষয় এই জায়গাতে আমি এখান থেকে এন্ট্রি দিলেই কি হবে এখানেও যেমন দেখতে পারবো, এটা ম্যানেজ করে ইচ্ছা করে এখান থেকে ডিলিট করতে পারবো, এখান থেকে ভিউ করতে পারবো, এখান থেকে এডিট করতে পারবো, এরকম যে বিষয়গুলো এখানে দেওয়া আছে জাস্ট পাশাপাশি এখানে সেটারে চেঞ্জ হয়ে যাবে। যেমন ফেসবুকের যে ইয়েগুলো আছে আমরা যদি চাই এগুলো চেঞ্জ করব তখন আমাদের ম্যানেজ ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো অপশনই আসছে, হ্যাঁ, যে যেমন কোনটার কি কোর্স ফি বা ইন টোটাল আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তেমনই একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমরা খুব সহজেই এখান থেকে যখন চেঞ্জ করব পাশাপাশি সঙ্গে সঙ্গে আমাদের এই ওয়েবসাইটের এইসব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ খেয়াল করেন এখানে একটা কিছু আসছে যে লিঙ্কগুলো, ওখানে যে লিঙ্কগুলো দেওয়া আসছে সেই লিঙ্কগুলো এখানে আসছে, তো যখন আমরা এখান থেকে চেঞ্জ করব তখন আমার সেখানে গিয়েও চেঞ্জ হয়ে যাবে। তো ফাইনালি এই ধরনের কোন ধরনের কাজটা যদি করতে চাই এবং করার শেষে আমরা যখন আমাদের কাজটা শেষ তখন আমরা খুব সহজে এখান থেকে গিয়ে লগ আউট, অর এখানে আমি লগ আউটের একটা অপশন রাখছি, দেন আমরা এখান থেকে কি করতে পারি, আমরা লগ আউট করতে পারি এবং লগ আউট করলেই আমরা বের হয়ে আসবো।